আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি আজকে বেগুন গাছের কিছু পরিচর্যা করব। এই সেপ্টেম্বর মাসে বেগুন গাছগুলোর কিভাবে পরিচর্যা করছি এবং খুবই গুরুত্বপূর্ণ সেই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে লাইকস কমেন্টস করবেন প্লিজ। আর এখানে আমি বাগানে এসেছি। আমার মাটিতে আমি অনেক গাছ লাগিয়েছিলাম, যেমন বেগুন, তারপরে অন্যান্য গাছের পাশাপাশি বেগুন এবং মরিচ। তো অনেক গাছেই কিন্তু বেগুন এসেছে, বেশ কিছু বেগুন আমি হারভেস্টও করেছি। তো ভাবছি এই ঠান্ডার হাত থেকে বেগুনের গাছগুলোকে কিভাবে রক্ষা করতে পারি। সেজন্যই যে কাজটি আজকে করছি সেটা হচ্ছে, এখানে মাটির মধ্যে গাছগুলো লাগানো রয়েছে। এই মাটি থেকে গাছগুলো আমি তুলে কন্টেনারে দেওয়ার চেষ্টা করব। একে তো মাটিতে লাগিয়েছি, যদিও মাটিতে লাগানোতে গাছগুলো কিন্তু খুব দ্রুত হেলদিভাবে বেড়ে উঠেছে এবং সেই সাথে মাশাআল্লাহ গোল যে বেগুনগুলো রয়েছে সেগুলো অনেক হারভেস্ট করেছি। তো এখন ঠান্ডাটা এতই বেশি পড়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিন্তু আমাদের এখানে দিনের বেলা এখন 18 থেকে 20 চলছে তাপমাত্রা। তো রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে যায়। তো ভাবলাম যে এখন যেহেতু অনেক ছোট ছোট বেগুন রয়েছে, সেগুলোকে একটু বড় পটে ভেতরে রাখার চেষ্টা করব। এমনিতে এই বড় পটগুলো বেগুন গাছের জন্য খুবই ভালো হয়। যখন আমরা বেগুন গাছের জন্য শিকড়ের জন্য অনেক বড় পটের প্রয়োজন। এখানে আমি যেভাবে তুলে নিয়েছি, একেবারে কোদাল দিয়ে ভেতর থেকে যেন শিকড়টা কেটে না যায় তেমনিভাবে উঠিয়েছি বেগুনের গাছগুলোকে। এবং এই বড় বাকেটটার মধ্যে 3 থেকে 4টা বেগুনের গাছ দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা গাছেই কিন্তু এই পরিমাণ বেগুন, অনেক ছোট ছোট বেগুন এবং অনেকগুলোই বড় হচ্ছে। আমি যেহেতু নতুন গ্রিন হাউস নিয়েছি, সে কারণেই ভাবলাম যে গাছগুলোকে আরও কিছুদিন ভালো রাখার জন্য, এবং যে ছোট বেগুনগুলো রয়েছে সেগুলোও বড় হবে এবং নতুন ছোট ছোট যে ফুলগুলো থেকে বেগুনও পরিণত হচ্ছে সেগুলোও কিন্তু বেগুনে পরিণত হওয়ার সুযোগ সময় পাবে। যখন ঠান্ডাটা পড়ে যাবে হঠাৎ করে, তখন দেখা যাবে এগুলো একেবারে পচে যায়, ভেতর থেকেই বেগুনের গাছটা থাকলেও বেগুনগুলো পচে যায়। আজকে যেহেতু অনেক ঝাঁকালো, সেইগুলো কিছুটা পাতা কেটে দেব এবং তারপরে একেবারে পুরো শিকড় থেকে তুলেছি। এভাবে করে পটটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটু যে কাজটি করতে হবে, প্রথমেই জায়গাটা একটু হোল করে নিতে হবে। তারপরে এখানে যখন দিতে গিয়েছি তখন দেখলাম যে মাটি পড়ে গেল, একটু ভেতরে মাটি চেপে চেপে তারপরে দেওয়ার চেষ্টা করেছি। অনেক পাতা রয়েছে, এই পাতাগুলোকেও কেটে দিতে হবে। আমরা যখন গ্রিন হাউসের ভেতরে কোনো গাছ রাখবো তখন সেখানে অবশ্যই পাতা কমিয়ে ফেলতে হবে। দেখা যাবে যে যত পাতা থাকবে সেখানে পোকার আক্রমণ এবং পাতাগুলো খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এখন 20 বা 22 এখনও যায়নি, 18 থেকে 20 পর্যন্ত তাপমাত্রাটা যাচ্ছে। তো এই অবস্থায় গ্রিন হাউসের, স্পেশালি এই পলি ট্যানেলের যে গ্রিন হাউসগুলো হয় এগুলোতে অনেক গরম থাকে, এর ফলে এগুলো বড় হওয়ারও সুযোগ পাবে। আমি অফ ক্যামেরায় মোটামুটি অনেক পাতা এভাবে কেটে নিয়েছি। ছোট ছোট যে নতুন পাতাগুলো আসতে থাকে এগুলো কিন্তু অনেক শক্তি নিয়ে নেয়। এগুলো বেগুন গাছের থেকে এভাবে স্টিমগুলোকে কেটে দিয়েছি, অনেক হালকা করেছি এবং এখন দেখা যাচ্ছে যে এখানে কতগুলো বেগুন রয়েছে। এখনও আমাদের হাতে সেপ্টেম্বর অক্টোবর রয়েছে। এগুলো যেহেতু আমি ভেতরে এনেছি, সেখানে কিন্তু এগুলো আশা করা যায় যে পুরোপুরি আমি এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো। আর কিছু বেগুন রয়ে গেছে যেগুলো আমি বাইরে রেখেছি। এখানে 4টা গাছ দেওয়ার চেষ্টা করেছি এবং পাতা কেটে এই অবস্থা করেছি। এইখানে মাশাআল্লাহ অনেক বেগুন। যখন এটা বাইরে ছিল তখন কিন্তু বোঝা যাচ্ছিল না যে কতগুলো বেগুন সেখানে রয়েছে। আর দেখা যাচ্ছে যে ঠান্ডায় অনেক সময় ফুলগুলো ঝরে যাচ্ছে এবং ফুলগুলো বেগুন হওয়ার পরেও কিন্তু বেগুনগুলো পচে যাচ্ছে। কয়েকটা বেগুন আমি এভাবে ফেলেছি। হঠাৎ করেই যখন টেম্পারেচারটা 2 ডিগ্রিতে নেমে এসেছিল তখন অনেক সবজির পাশাপাশি আমার কিছু বেগুনও নষ্ট হয়ে গেছে।
এই হচ্ছে অবস্থা। এই সাইড দিয়ে এখন যে কাজটি করেছি, কলার খোসা ছোট ছোট করে কাটা ছিল, সেগুলো এগশেল গুঁড়ো ছিল এবং চিকেন ম্যানুর, ফিশ ব্লাড অ্যান্ড বোন সহ আমি এগুলোকে আবার নতুন করে দেওয়ার চেষ্টা করেছি এবং এরপরে উপর দিয়ে আবার কিছু মাটি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তবে যখন গাছগুলো আমি এভাবে রিপোর্ট করলাম তখন কিন্তু এগুলোকে খুব চেপে চেপে দিতে হবে যেন ভেতরে বাতাস যাওয়ার মতো অবস্থা না থাকে। যদি বাতাস যায় তবে কিন্তু দেখা যাবে যে শিকড়টা পচে যাবে এবং গাছটা উপর থেকে একেবারে ড্রাই হয়ে যাবে। সে কারণে এয়ার পকেট যেন না থাকে এবং আমরা সব সময় চেষ্টা করতে হবে ওয়েদারটা যতদিন ভালো আছে, আর যদি এটাকে যেহেতু গ্রিন হাউসে এনে রেখেছি এখানে খাবার দেওয়ার চেষ্টা করব। এটা আমার আরেকটা বেগুনের জাত, এটা একটু লম্বা বেগুন, এটা আমি আরেকটা গ্রিন হাউসে রেখেছি। এখানে মাশাআল্লাহ অনেক চিকন লম্বা বেগুনটা হয়েছে। এই ধরনের বেগুন যখন আপনাদের বাগানে হবে তখন ইচ্ছে করলেই নিজের বাগান থেকে কিন্তু আমরা পরবর্তী বছরের জন্য বেগুনের বীজ সংগ্রহ করতে পারি। আর একেবারে গাছে রেখে বেগুনটাকে শুকিয়ে মানে অন্যান্য সবজির মতো না করলেও চলে। যে বেগুনটা অনেক দিন হয়ে গেছে, একটু ম্যাচিউর হয়ে গেছে, কাটার পরেই দেখা যায় যে বীজগুলো অনেক দানা দানা শক্ত, রান্না করলেও সেটা কিন্তু খাওয়া যায় না। সে ধরনের বেগুনের বীজ আমরা খুব সহজেই এবছরই আমাদের বাগান থেকে সংগ্রহ করলে নেক্সট ইয়ার আমাদের একই জাতের বেগুন আমরা আমাদের বাগান থেকে পাবো। যাদের বাগান নেই তারাও কিন্তু বাজার থেকে বেগুন আনার পরে যদি এমন পরিপক্ক বেগুন পাওয়া যায় এবং তার মধ্যে বীজ থাকে, সেখান থেকেও কিন্তু আমরা বীজ সংগ্রহ করতে পারি। আর বেগুনের বীজ সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেভাবে যদি আমরা সংরক্ষণ করি বীজগুলো তবে কিন্তু একেবারে প্রপার ওয়েতে ভালো জাতের বীজ যেমনিভাবে পাবো এবং সেই সাথে বেগুনের যে বীজগুলো সেগুলো নেক্সট ইয়ার পর্যন্ত কোনো পোকামাকড় বা নষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা পাবে। প্রথমে বেগুনের বীজগুলোকে এভাবে তুলে নিয়ে যে কোনোভাবে হাত দিয়ে অথবা চামচ দিয়ে কিছুক্ষণ ভেজিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা, কারণ সেটার মধ্যে বেগুনের অংশ থাকে সেটা যেন না থাকে। খুব ভালো মতো পানি দিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে এভাবে ওয়াশ করে নিতে হবে। যখন আমরা ভিজিয়ে রাখবো তখন এই বীজের সাথে যে বেগুনের অংশগুলো থাকে সেগুলো কিন্তু চলে যাবে। আর অনেকে ভাবতে পারেন যে ভিজিয়ে রাখলে বীজগুলো সফট হয়ে যাবে, সেটা কিন্তু হবে না, কারণ এগুলো কিন্তু পরিপক্ক বীজ, সেজন্য এটা বেগুনের বীজগুলো মানে নরম হবে না। এভাবে ভেজানোর পরে খুব ভালো মতো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বেগুনের অংশ নেই। এটাকে আবার কিছুক্ষণ এই ছাঁকনির মধ্যেই রেখে দিয়েছি। এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে এভাবে একটা ট্রেতে টিস্যু বিছিয়ে এভাবে আমি এটা পুরোটাই ঢেলে দিচ্ছি খুব সাবধানে, কারণ এত ছোট ছোট দানা দেখা যায় যে সেগুলো ছিটে এদিক ওদিক চলে যায়। একটা বীজ মানে একটা গাছ, সেভাবেই গাছের বীজগুলোকে আমাদের রক্ষা করতে হবে। এভাবে আমি একটু ছিটিয়ে দিচ্ছি, কারণ হাতে দিয়ে দিলে এভাবে কিন্তু স্প্রেড করা যাবে না, সে কারণে। আর অবশ্যই দেখতে হবে এই কাজটি যখন আমরা করব তখন যেন পর্যাপ্ত সূর্যের আলো থাকে, তবেই কিন্তু এই বীজগুলো একেবারে মানে ফাঙ্গাস পড়বে না এবং একেবারে মোটামুটি কড়কড়াভাবে এগুলো শুকিয়ে যেতে পারবে। যতটা পারা যায় হালকা করার চেষ্টা করছি যেন কোনো জায়গায় ঘন হয়ে না থাকে। আর দিনটা যদি হয় এইরকম একেবারে রৌদ্রোজ্জ্বল তবে তো কথাই নেই। এগুলোকে এনে যে কোনো বীজের জন্যই কিন্তু আমাদের খুব রৌদ্রের প্রয়োজন হয় শুকানোর জন্য। আর এই সময়টাতেই আমাদের কিছুটা রৌদ্র রয়েছে। যখন অক্টোবর নভেম্বর চলে আসবে তখন কিন্তু বীজ সংগ্রহ করতে গেলেও তেমনভাবে সূর্যের তেজটাও থাকবে না এবং জানালার মধ্যে রেখে অনেক সময় দেখা যায় যে আমাদের সিডগুলো ফাঙ্গাস পড়ে যায় অথবা সাদা সাদা হয়ে যায়। সে কারণে সেগুলো থেকে যখন আমরা নেক্সট ইয়ার গাছ লাগাই গাছগুলো দুর্বল থাকে এবং প্রপারভাবে সেগুলো কিন্তু এবছর যেভাবে ফল দিয়েছিল সে বছর দেয় না। আর এভাবে যখন আমরা বীজগুলো সংগ্রহ করব, এটাকে আমি রোদে এনে রেখেছি। দেখা যাবে যে যখন আমরা অনলাইন থেকে আনি দেখা যায় যে মাত্র 10টা বা 15টা এই ধরনের মানে দেয় তারা বীজগুলো, এবং প্রাইসটাও কিন্তু অনেক হাই থাকে। ইচ্ছে করলেই নিজের বাগান থেকে
সবজির এই বেগুনের বীজগুলো সংগ্রহ করে পয়সার সাথে সাথে নিজের লাগানো গাছের বীজ লাগালে পরবর্তীতে বোঝা যায় যে কোন জাতের বেগুন আমি এবছরও পাচ্ছি। একেবারে শুকিয়ে করকরে হয়ে গেছে, দেখাই যাচ্ছে, মনে হচ্ছে যে ভাজা হয়েছে, একেবারে ঝুরঝুরা হয়ে গেছে। খুব সাবধানে এই টিস্যুটাকে একটু ঘষে নিলেই কিন্তু এখান থেকে সমস্ত বীজগুলো যেগুলো আছে এগুলো চলে আসবে। এখানে এগুলো কিন্তু আরও একদিন আমি জানালার পাশে রেখে দেব এবং তারপরে এয়ারটাইট এভাবে একটা বোতলে রেখে দেব। একটু নাম লিখে রাখবেন যে কোনো সিড রাখলে, যাতে বুঝতে সুবিধা হয় যে কোন সিডটা লাগিয়েছি। এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।